ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি। বেঙ্গলি নলেজ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজ থেকে এই চ্যানেলে একটা প্র্যাকটিস সিরিজ স্টার্ট হতে চলেছে আপকামিং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত এক্সামকে কেন্দ্র করে। ঠিক আছে, প্রতিদিন মোটামুটি 10টা থেকে 15টা অঙ্ক আমি তোমাদের প্র্যাকটিস করাবো, টাইপ ওয়াইজ, টাইপ ধরে ধরে। ঠিক আছে, আর এই টাইপ থেকে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে প্রথম থেকে শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি বলছে দেখো, বলছে রবি একটি পরীক্ষায় 72% নাম্বার পেয়েছে আর সংখ্যায় কত পেয়েছে 360। ওকে, পরীক্ষাটির সর্বোচ্চ নাম্বার কত সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, বলেছে যে রবি একটা পরীক্ষায় 72% নাম্বার পেয়েছে আর এক্স্যাক্টলি সে 360 নাম্বার পেয়েছে। তার মানে কি, তার মানে আলটিমেট এখান থেকে বোঝা যাচ্ছে যে 72% বা 72% মানে হচ্ছে 360। এবার জানতে চেয়েছে কি, যে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত। সর্বোচ্চ নাম্বার অলওয়েজ কত হয়, 100% হয়। শুধু সর্বোচ্চ নাম্বার বলে না, সবসময় মাথায় রাখবে যে কোনো একটা বস্তু বা যে কোনো একটা সংখ্যা বা যে কোনো যা কিছু, সে অলওয়েজ নিজেই নিজের 100% হয়। ঠিক আছে, সেই কারণে এখানে সর্বোচ্চ নাম্বার অলওয়েজ 100% হবে। ওকে, তার মানে 72%-এর ভ্যালু যদি 360 হয়, পরীক্ষার সর্বোচ্চ নাম্বার মানে 100%-এর ভ্যালু কত হবে, এটা ফাইন্ড আউট করতে দিয়েছে। তো কিভাবে ফাইন্ড আউট করব দেখে নাও। বলে দিয়েছে যে 72%-এর ভ্যালু হলো 360, 100%-এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো প্রথমে আমরা যদি 1%-এর ভ্যালু ফাইন্ড আউট করতে চাই তাহলে কি করব, দেখো উভয় দিকে যদি আমি 72 দিয়ে ভাগ করে দেই তাহলে বাঁ দিকে কিন্তু 1% চলে আসবে, 72/72, আর আলটিমেট পড়ে থাকবে কত, পার্সেন্টটাই পড়ে থাকবে, 72 কেটে যাবে, 1 পড়ে থাকবে, তাহলে কত আসলো 1%। আর ডান দিকে কত হবে, ডান দিকে 72 দিয়ে যদি ভাগ করি 360-কে, তার মানে হবে 360/72। এবার ফাইন্ড আউট করতে হবে কার ভ্যালু, 100%-এর ভ্যালু। তাহলে উভয় দিকে যদি 100 দিয়ে গুণ করে দিই তাহলেই 100% চলে আসছে। 1%-এর সাথে বা 1-এর সাথে যদি আমি 100 গুণ করে দিই তাহলে আমি কত পাবো, আলটিমেট 100 × 1 মানে 100% পাবো। এবার যেহেতু বাঁদিকে 100 দিয়ে গুণ করলাম তাহলে ডান দিকেও 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 360/72 এর সাথে 100 দিয়ে গুণ করতে হবে। এবার এটা ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার হবে সেটাই হবে অ্যান্সার। ওকে, কত হবে, 36 দিয়ে কাটলে 10 আর এখানে হবে 2, আর 2 দিয়ে কাটলে কত আসবে 5। ঠিক আছে, তাহলে 5 × 100, তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে 500। তাহলে পরীক্ষার ফুল মার্কস কত, পরীক্ষার ফুল মার্কস হচ্ছে 500। ক্লিয়ার? চলো এবার আসছে দেখো 2-এর দাগ। কি বলছে, বলছে যে দুটি পাত্রে 5:3 এবং 4:7 অনুপাতে দুধ এবং জল থাকে। উভয় পাত্রের মিশ্রণকে 3:4 অনুপাতে মিশ্রিত করা হয়। নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত নির্ণয় করুন। ভালো করে বুঝবে অঙ্কটাতে কি বলছে। বলছে তোমার কাছে দুটো পাত্র আছে, প্রথম পাত্রে দুধ আর জলের অনুপাত 5:3, দ্বিতীয় পাত্রে দুধ আর জলের অনুপাত 4:7। ওকে, এবার এই দুটো পাত্রের মিশ্রণকে অপর একটা সিঙ্গেল কন্টেনারে বা অপর একটা পাত্রে যদি 3:4 রেশিওতে মিক্স করা হয় তাহলে ওই পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। ওকে, ভালো করে অঙ্কের সিকোয়েন্সগুলো কিন্তু বুঝবে। কি বলেছে, বলছে যে তোমার কাছে কিছু মিল্ক আছে আর কিছু ওয়াটার আছে, আর মিল্ক আর ওয়াটার যুক্ত হয়ে কি হবে না, একটা মিক্সচার তৈরি হবে। ওকে, এইবার দেখো দুটো পাত্র আছে, প্রথম পাত্রে মিল্ক আছে 5 ইউনিট, ওয়াটার আছে 3 ইউনিট, তাহলে টোটাল মিক্সচার কত, টোটাল মিক্সচার হচ্ছে 8 ইউনিট। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় পাত্রে মিল্ক কত, 4 ইউনিট, ওয়াটার কত, 7 ইউনিট, টোটাল মিক্সচার কত, টোটাল মিক্সচার হচ্ছে 11 ইউনিট। বোঝা গেল? তাহলে দেখা যাচ্ছে যে প্রথম পাত্রে টোটাল মিক্সচার 8 ইউনিট, দ্বিতীয় পাত্রে টোটাল মিক্সচার 11 ইউনিট। তাহলে কমন সেন্স যদি কাজে লাগাও, যে প্রথম পাত্রে 8 ইউনিট মিক্সচার, দ্বিতীয় পাত্রে 11 ইউনিট মিক্সচার, এবার এই দুটো পাত্রের মিক্সচারকে যদি একটা সিঙ্গেল পাত্রে ঢালা হয়
তাহলে কি অনুপাতে ঢালা হবে? অবশ্যই 8:11 অনুপাতে ঢালা হবে, কারণ প্রথম পাত্র থেকে আসছে 8 ইউনিট মিক্সচার, দ্বিতীয় পাত্র থেকে আসছে 11 ইউনিট মিক্সচার, তাহলে ওই দুটো পাত্রের মিক্সচারকে আলটিমেট 8:11 রেশিওতেই মিক্স করা হবে। কিন্তু প্রশ্নে বলেছে যে ওদেরকে 3:4 রেশিওতে মিক্স করতে হবে। দেখো এই যে বলেছে, প্রশ্নে বলে দিয়েছে যে ওদেরকে 3:4 রেশিওতে মিক্স করতে হবে। তো 3:4 রেশিওতে কিভাবে মিক্স করব সেটাই দেখার বিষয়। তো প্রসেসটা দেখে নাও। শুরুতে আমরা কি করছি? শুরুতে এই টোটাল মিক্সচারকে সেম করছি, ঠিক আছে? প্রথমে টোটাল মিক্সচার কত ছিল? 8, তারপরে টোটাল মিক্সচার হচ্ছে 11। এই দুটো টোটাল মিক্সচারকে সেম করব। কিভাবে সেম করব? দেখো, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে 8-এর সাথে যদি 11 গুণ করে দাও 88 হবে, আবার 11-র সাথে যদি 8 গুণ করে দাও তাহলে 88 হবে। এবার এখানে 8-এর সাথে 11 গুণ করা হয়েছে, ডান দিকে 11 গুণ করা হয়েছে, তাহলে বাঁ দিকের লোকেরা কি দোষ করলো? তাদের সাথেও 11 গুণ করতে হবে। গুণ করলাম। এবার এখানে ডান দিকে 8 গুণ করা হয়েছে, তাহলে এখানেও অবশ্যই 8 গুণ করতে হবে, আর এখানেও 8 গুণ করতে হবে। ওকে, তাহলে দেখো আলটিমেট টোটাল মিক্সচার কিন্তু সেম হয়ে গেল। 8-11 88, 8-11 88, কিন্তু সেম করলে তো হবে না, দুটো মিক্সচারকে আলটিমেট 3:4 রেশিওতে মিক্স করতে হবে। তাহলে প্রথম মিক্সচারের সাথে 3 গুণ করে দাও, দ্বিতীয় মিক্সচারের সাথে 4 গুণ করে দাও। তাহলে প্রথম মিক্সচারের সাথে ডান দিকে 3 গুণ হয়েছে, তাহলে অটোমেটিক্যালি বাঁ দিকেও 3 গুণ হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে ডান দিকে 4 গুণ হয়েছে, তাহলে বাঁ দিকেও 4 গুণ হবে, এখানেও 4 গুণ হয়ে যাবে। পুরো ক্লিয়ার, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এখানে এবার দেখো যে অটোমেটিক্যালি দুটো মিক্সচার কিন্তু 3:4 রেশিওতে মিক্স হয়ে গেছে। দেখো প্রথম পাত্র থেকে যে মিক্সচারটা নেব তাতে এখন মিক্সচার কত? এতটা। আর দ্বিতীয় পাত্র থেকে যে মিক্সচারটা নেব তাতে মিক্সচার কত? 11 × 8 × 4। ওকে, তাহলে দেখো 11 × 8, 11 × 8 কেটে গেল, তাহলে আলটিমেট কত পড়ে থাকছে? 3:4। তাহলে এখান থেকে তোমরা কিন্তু ক্লিয়ার বুঝতে পারছো যে আমরা দুটো মিক্সচারকে 3:4 রেশিওতেই কিন্তু মিক্স করলাম, যেটা প্রশ্নে বলেছিল। এবার জানতে চেয়েছে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত। তাহলে জাস্ট দুধের সাথে দুধ যোগ করে দেবো আর ওয়াটারের সাথে ওয়াটার যোগ করে দেবো, তাহলেই অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? এবার জাস্ট ক্যালকুলেশন, আর কিচ্ছু না। তাহলে চলো মিল্কের সাথে মিল্ক এখানে যোগ করি। কত হবে? 5-11 55, 55 × 3 মানে 165, প্লাস 4-4 16, 8-16 128, ঠিক আছে? মিল্কের পরিমাণটা চলে আসলো। এবার আসছে ওয়াটার। ওয়াটার কত হবে? 3-11 33, 33 × 3 মানে 99, 99, প্লাস এখানে কত হচ্ছে? 4 32, 32 × 7, 7 2 14, 4 হাতে 1, 21 আর 1 22, 224। তাহলে ওয়াটার হচ্ছে কত? 224। এদিকে কত হচ্ছে? 8 5 13, 3 হাতে 1, 2 আর 1 3, 6 আর 3 9, 1 আর 1 2, 293, ঠিক আছে? 293। এবার 293 এই অপশানে নেই, এই অপশানেও 293 নেই, এই অপশানেও নেই, একটা অপশানেই আছে 293, তাহলে এটাই হবে অ্যান্সার। এবার এদিকটাও করে দেখো, 224 প্লাস 99 কত হবে? 323, 3 2 3, তাহলে দেখো অ্যান্সার মিলে গেল। 299 = 323। মিল্ক আর ওয়াটারকে মানে মিল্ক আর ওই মিশ্রণে মিল্ক আর ওয়াটারের যে রেশিও সেটা হবে 293 = 323। বোঝা গেল? চলো দেখো এখান থেকে কনসেপ্টও শিখলাম, আবার অঙ্কও শিখলাম। ওকে, এবার এই টাইপের অঙ্ক পরীক্ষায় যখন আসবে তখন নিশ্চয়ই তোমরা করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আর এগুলো টাইপ মানে কি? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টাইপ, পরীক্ষায় কিন্তু বহুবার এসছে। এবার কি বলছে দেখো, বলছে যে ঘন্টায় 72 কিলোমিটার, ঘন্টায় 72 কিলোমিটার গতির একটি ট্রেন যদি 40 সেকেন্ডের মধ্যে একটি খুঁটি অতিক্রম করে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, সবসময় এখানেও একটা কনসেপ্ট, কি কনসেপ্ট? সবসময় মাথায় রাখবে যদি একটা ট্রেন একটা খুঁটিকে বা একটা মানুষকে অতিক্রম করে
তখন সেই ট্রেন তার নিজের যে লেন্থ সেই লেন্থের সমান ডিস্টেন্স অতিক্রম করবে। বা উল্টোভাবে যদি বলি যে কোনো ব্যক্তিকে বা কোনো খুঁটিকে যদি অতিক্রম করে তাহলে সেই সময় ওই ট্রেনটা যে ডিস্টেন্সটা অতিক্রম করবে সেটা ট্রেনের দৈর্ঘ্যের সমান। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলেছে, এখানে পরিষ্কার বলে দিয়েছে যে খুঁটিকে অতিক্রম করছে, তার মানে এখানে ট্রেন যে ডিস্টেন্সটা অতিক্রম করবে সেটা ট্রেনের দৈর্ঘ্যের সমান হবে। ঠিক আছে, ট্রেন যে ডিস্টেন্সটা অতিক্রম করবে সেটা ট্রেনের যে লেন্থ সেই লেন্থের সমান হবে। ওকে, এবার তাহলে আলটিমেট ট্রেন যে ডিস্টেন্সটা অতিক্রম করেছে সেটা যদি ফাইন্ড আউট করতে পারি তাহলেই অ্যান্সার চলে আসবে। তো আমরা একটা ফর্মুলা সবাই জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স ফাইন্ড আউট করতে হবে। ট্রেনের স্পিড কত বলে দিয়েছে, ট্রেনের স্পিড বলে দিয়েছে 72 কিলোমিটার পার আওয়ার। আর টাইম কত বলেছে, টাইম বলেছে 40 সেকেন্ড। এইবার দেখো আর অ্যান্সারটা কিন্তু আছে মিটারে, আর কিন্তু গতিবেগটা 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে গতিবেগকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। এখান থেকেও একটা কনসেপ্ট জেনে রাখো যে যদি কিলোমিটার পার আওয়ার থেকে গতিবেগকে কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, ভাইস ভার্সা যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যদি কনভার্ট করতে চাই তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। এটা মাথার মধ্যে একদম গেঁথে রাখো। এখানে কি আছে 72 কিলোমিটার পার আওয়ার, তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এর সাথে জাস্ট 5/18 গুণ করে দাও, তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। আর টাইম কত, টাইম হচ্ছে 40 সেকেন্ড, টাইম হচ্ছে 40 সেকেন্ড। সবসময় জানবে যে মিটারের সাথে সেকেন্ড জোট বাঁধবে আর কিলোমিটারের সাথে আওয়ার জোট বাঁধবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে 72 × 5/18 এটা কি হয়ে গেল, এটা মিটার পার সেকেন্ডে হয়ে গেল, আর মিটারের সাথে সেকেন্ড জোট বাঁধবে। ঠিক আছে, আর এখানে তো তাহলে মানে অটোমেটিক্যালি এখানে সেকেন্ড আছে, তাহলে সেকেন্ডই থাকবে, মিটারের সাথে সেকেন্ডের একটা জোট তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এখানে টাইম কত, টাইম হচ্ছে 40 সেকেন্ড। তাহলে আলটিমেট ডিস্টেন্স কত দাঁড়াচ্ছে, 4, 4 × 5 = 20, তাহলে 800 মিটার। অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার সি। ওকে, চলো এবার কি বলছে দেখো, বলছে একজন দোকানদার তার পণ্য বিক্রয় মূল্যের উপরে 16.2/3% লাভে বিক্রি করে, তার প্রকৃত লাভের শতাংশ খুঁজুন। ঠিক আছে, জানতে চেয়েছে কি, তার লাভের শতকরা পরিমাণটা কত সেটা জানতে চেয়েছে। আর বলে দিয়েছে কি, বলে দিয়েছে সেই যে লাভটা করেছে সেটা বিক্রয় মূল্যের 16.2/3%। সবসময় জানবে যে লাভের যে শতাংশ, ঠিক আছে, বা ইংলিশে যদি বলি যে প্রফিট পার্সেন্টেজ, অলওয়েজ ক্যালকুলেট করা হয় কস্ট প্রাইসের উপরে। ঠিক আছে, কিন্তু এখানে প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট করা হয়েছে বিক্রয় মূল্যের উপরে। ঠিক আছে, আর জানতে চেয়েছে যে বিক্রয় মূল্যের উপরে প্রফিট পার্সেন্টেজ যদি এত হয় তাহলে প্রকৃত লাভের শতাংশ কত, মানে কস্ট প্রাইসের উপরে প্রফিট পার্সেন্টেজ কত হবে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে 16.2/3%, 16.2/3%, এটার মানে কত, এটার মানে হচ্ছে 1/6। পার্সেন্টেজের চার্ট কিন্তু মুখস্থ রাখতে হবে। তার মানে কি, তার মানে 6 টাকায় 1 টাকা লাভ, কিন্তু এখানে লাভটা কার উপরে বলেছে, বিক্রয় মূল্যের উপরে। তার মানে আমি ধরে নিচ্ছি যে এই যে 6 যেটা, এই 6 হচ্ছে বিক্রয় মূল্য বা এসপি। ওকে, আর এই এসপির 16.2/3% কত, 1। এই 1 কি, এই 1 হচ্ছে প্রফিট। বোঝা যাচ্ছে, এই 1 হচ্ছে প্রফিট। তাহলে দেখো কি আসছে
যে সেলিং প্রাইস হচ্ছে 6 আর প্রফিট হচ্ছে 1, তাহলে কস্ট প্রাইস কত হবে? কস্ট প্রাইস কত হবে আমরা কি জানি? আমরা জানি যে সেলিং প্রাইস, আমরা জানি যে কস্ট প্রাইসের সঙ্গে যদি প্রফিট যোগ করে দেই তাহলে কি চলে আসে? সেলিং প্রাইস চলে আসে। তাহলে উল্টোভাবে যদি বলি যে সেলিং প্রাইস থেকে যদি প্রফিট বাদ দিয়ে দেই তাহলে কত চলে আসবে? তাহলে চলে আসবে হচ্ছে 5, মানে কস্ট প্রাইস। এবার জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে প্রকৃত লাভের শতাংশ, মানে কস্ট প্রাইসের উপরে প্রফিট পার্সেন্টেজ কত হবে সেটা জানতে চেয়েছে। মানে প্রফিটের তুলনা এখন করতে হবে কস্ট প্রাইসের রেসপেক্টে। ওকে, তাহলে দেখো 5 টাকা হচ্ছে কস্ট প্রাইস আর লাভ কত? লাভ হচ্ছে 1 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? এর সাথে জাস্ট 100 গুণ করে দেবো। ঠিক আছে, কত হচ্ছে? 5 20 100। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হলো? প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 20%। বোঝা গেল? চলো নেক্সট। এবার কি বলছে? যদি A:B is 3:4 আর B:C is 5:6 আর C:D is equal to 12:17, then A:D. ওকে, তাহলে দেখো কি কি দেওয়া আছে? A, B, C, D। A:B কি দেওয়া? 3:4, B:C 5:6, C:D 12:17। ওকে, তাহলে দেখো এখান থেকে A:B:C:D ডিরেক্ট বার করা যায়। ঠিক আছে, খুব একটা সহজ মেথড আছে, বার করা যায়, কিন্তু আমাদের অতটা ফাইন্ড আউট করতে হবে না, আমাদের জাস্ট ফাইন্ড আউট করতে হবে A:D। ঠিক আছে, তো দেখো আমরা কি করছি, যে এখানে আছে 4, তার মানে পুরো ডান দিকে 4 বসিয়ে দাও। 4 4। এখানে আছে 6, ডান দিকে 6 বসিয়ে দাও। এখানে মাঝখানে সব স্টু হবে। এখানে আছে 5, তাহলে বাঁ দিকেও 5 বসিয়ে দাও। এখানে আছে 12, তাহলে এখানেও বাঁ দিকে সব 12 বসিয়ে দাও। এবার কি করব? জাস্ট উপর নিচে গুণ করব। ঠিক আছে, কিন্তু আমাদের সব কটা লাগবে না, জাস্ট A এর ভ্যালু আর D এর ভ্যালু লাগবে। কত হচ্ছে? 3 × 5 = 15, 15 × 12। A এর ভ্যালু চলে আসলো। আর কার ভ্যালু লাগবে? জাস্ট D এর ভ্যালু। 4 6 24, 24 × 17। ওকে, তাহলে 12 2 24, 15:34। তার মানে অ্যান্সার সি হয়ে গেল, A:D। নেক্সট কি বলছে দেখো, একটি বাস বারাসাত থেকে মধ্যমগ্রাম যায় 16 কিলোমিটার বেগে এবং মধ্যমগ্রাম থেকে 48 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসে। বাসের গড় গতিবেগ কত? এটা ফাইন্ড আউট করতে বলেছে। দেখো এখানে অ্যাভারেজ স্পিডের একটা কনসেপ্ট তোমাদের জানতে হবে। কি কনসেপ্ট? প্রথমে ভালো করে বোঝো যে একটা বাস বারাসাত থেকে মধ্যমগ্রাম যাচ্ছে, ওকে, আবার মধ্যমগ্রাম থেকে বারাসাত ফিরছে। তার মানে বারাসাত থেকে মধ্যমগ্রাম যেতে যে ডিস্টেন্সটা অতিক্রম করবে, মধ্যমগ্রাম থেকে বারাসাত আসতে ন্যাচারালি সেই ডিস্টেন্সই অতিক্রম করবে। যদি কোনো অল্টারনেট রাস্তাও না নেয়, আমাদের ধরে নিতে হবে এখানে কোনো অল্টারনেট বা কোনো শর্টকাট নেয়নি। ঠিক আছে, তাহলে দেখো ধরো বারাসাত থেকে মধ্যমগ্রামের দূরত্ব সাপোজ ধরো 7 কিলোমিটার। ঠিক আছে, তাহলে বারাসাত থেকে মধ্যমগ্রাম যেতে সে 7 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করবে, আবার অটোমেটিক্যালি মধ্যমগ্রাম থেকে বারাসাত ফেরার সময় সে ওই 7 কিলোমিটার ডিস্টেন্সই অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে আমরা আলটিমেট যেটা বুঝলাম তার যাতায়াতের যে ডিস্টেন্স সেটা কিন্তু আসলে সেম। সে যাওয়ার সময় যে ডিস্টেন্সটা কভার করছে, আসার সময় কিন্তু সে সেই ডিস্টেন্সটাই কভার করছে, তাহলে এখানে ডিস্টেন্স সেম। এবার ডিস্টেন্স যদি সেম থাকে তাহলে অ্যাভারেজ স্পিডের একটা ফর্মুলা আছে। ঠিক আছে, সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হচ্ছে 2s1 s2 বাই s1 প্লাস s2। এই ফর্মুলাটা তখনই ইউজ করা যাবে যখন ডিস্টেন্স সেম থাকবে। ওকে, এবার এখানে s1 কি s2 কি?
দেখো S1 এর ভ্যালু হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার আর S2 এর ভ্যালু হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে জাস্ট এই ফর্মুলাতে বসিয়ে দেবে, অ্যান্সার চলে আসবে। উল্টোভাবেও কিন্তু বলা যায়, মানে S2 এর ভ্যালুও 48 হতে পারে, S1 এর ভ্যালুও 16 হতে পারে। ঠিক আছে, এই সরি একই কথাই তো বললাম, বলছি যে S1 এর ভ্যালু 48 হতে পারে, আবার S2 এর ভ্যালু কিন্তু 16 হতে পারে। S1 আর S2 কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা ভ্যালু হতে পারে, ওটার কিন্তু কোনো ঠিক নেই, যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো আমি ধরে নিলাম S1 হচ্ছে 16 আর S2 কত, S2 হচ্ছে 48 আর 48 প্লাস 16 কত, 64। কত হচ্ছে 4 16 64 আর এদিকে 4 12 48, তার মানে 12 দুগুণ 24 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে বাসের গড় গতিবেগ কত আসছে, 24 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, চলো এটা কি বলছে, বলছে একটি নৌকা 3 ঘন্টায় 60 কিলোমিটার স্রোতের বিপরীতে যায় এবং 1 ঘন্টায় স্রোতের অনুকূলে যায়। এই নৌকাটি স্থির জলে 60 কিলোমিটার অতিক্রম করতে কত সময় নেবে। ঠিক আছে, দেখো দুটো কথা এখানে বলেছে, একটা হচ্ছে স্রোতের বিপরীতে আর একটা হচ্ছে স্রোতের অনুকূলে। সবসময় জানবে যে স্রোতের বিপরীতে যাওয়া মানে ডাউন স্ট্রিমে যাচ্ছে, আর স্রোতের বিপরীতে যাওয়া মানে আপস্ট্রিমে যাচ্ছে, আর স্রোতের অনুকূলে যাওয়া মানে ডাউন স্ট্রিমে যাচ্ছে। ঠিক আছে, এবার কি বলছে যে স্রোতের বিপরীতে 3 ঘন্টা যাচ্ছে। ঠিক আছে, তার মানে আপস্ট্রিম টাইম হচ্ছে 3 ঘন্টা। আর কতটা ডিস্টেন্স যাচ্ছে, 30 কিলোমিটার, তার মানে আপস্ট্রিম ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার। তাহলে দেখো আপস্ট্রিম ডিস্টেন্স যদি 30 কিলোমিটার হয় আর আপস্ট্রিম টাইম যদি 3 ঘন্টা হয়, তাহলে আপস্ট্রিম স্পিড কত হবে? আমরা কি জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার আর টাইম কত, টাইম হচ্ছে 3 ঘন্টা। তাহলে আলটিমেট আপস্ট্রিম স্পিড কত চলে আসছে, 10 কিলোমিটার পার আওয়ার। এইটুকু আগে বোঝো। ওকে, এইবার ডাউনস্ট্রিমের ক্ষেত্রে আসা যাক। দেখো ডাউনস্ট্রিম টাইম কত লেগেছে, ডাউনস্ট্রিম টাইম যেটা লেগেছে সেটা হচ্ছে 1 ঘন্টা। ওকে, আর সে যে ডিস্টেন্সটা অতিক্রম করেছে সেটা কিন্তু সেম ডিস্টেন্স, মানে ডাউনস্ট্রিমে যে ডিস্টেন্সটা অতিক্রম করেছে আপস্ট্রিমেও সেই ডিস্টেন্সটা অতিক্রম করেছে। ডাউনস্ট্রিমে 30 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করেছে। তাহলে দেখো যে ডাউনস্ট্রিম টাইম যদি 1 ঘন্টা হয় আর ডাউনস্ট্রিম ডিস্টেন্স যদি 30 কিলোমিটার হয়, তাহলে ডাউনস্ট্রিম স্পিড কত হবে, 30/1 মানে 30 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে দেখো আলটিমেট আমরা কি পেলাম, আমরা দুটো জিনিস পেলাম এখান থেকে, একটা হচ্ছে ডাউনস্ট্রিম স্পিড আর একটা হচ্ছে আপস্ট্রিম স্পিড। আপস্ট্রিম স্পিড পেলাম 10 কিলোমিটার পার আওয়ার আর ডাউনস্ট্রিম স্পিড পেলাম 30 কিলোমিটার পার আওয়ার। এবার জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে যে 60 কিলোমিটার অতিক্রম করবে একটা নৌকা স্থির জলে, তাহলে কতটা সময় নেবে। এবার এখান থেকে একটা কনসেপ্ট আমি তোমাদের শেখাবো। দেখো এই যে আপস্ট্রিম স্পিড 10 কিলোমিটার পার আওয়ার এসছে, এই আপস্ট্রিম স্পিড ইকুয়াল টু লেখা যায় x মাইনাস ওয়াই। ঠিক আছে, আর ডাউনস্ট্রিম স্পিড ইকুয়াল টু লেখা যায় x প্লাস ওয়াই। এবার তোমাদের মনে অটোমেটিক্যালি প্রশ্ন জাগছে যে এই x কি, হোয়াট ইজ x, হোয়াট ইজ ওয়াই। দেখো এই x হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ আর ওয়াই হচ্ছে স্রোতের গতিবেগ। সব সময় মাথায় রাখবে x হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ আর ওয়াই হচ্ছে স্রোতের গতিবেগ। ঠিক আছে, আর এই x আর y মানে স্থির জলে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগের মধ্যে যদি ডিফারেন্স নেই, তাহলে চলে আসে আপস্ট্রিম স্পিড,
আর স্থির জলে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগের যদি সমষ্টি নেই বা যোগফল যদি নেই, তাহলে চলে আসে ডাউনস্ট্রিম স্পিড। ঠিক আছে, এখান থেকে আরও একটা কনসেপ্ট জেনারেট হয়। কি হয়, যে যদি আমরা এক্স এর ভ্যালু ডিরেক্ট ফাইন্ড আউট করতে চাই, এক্স কি, এক্স হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ, যদি ডিরেক্ট আমরা ফাইন্ড আউট করতে চাই তাহলে কি করব, জাস্ট আপস্ট্রিম স্পিড আর ডাউনস্ট্রিম স্পিড যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, একইভাবে যদি স্রোতের গতিবেগ বার করতে চাই, যদিও এখানে স্রোতের গতিবেগ কোনো কাজে লাগবে না, তাও বলে দিচ্ছি, যদি স্রোতের গতিবেগ বার করতে চাই তাহলে কি করব, তাহলে জাস্ট ডাউনস্ট্রিম স্পিড আর আপস্ট্রিম স্পিডের মধ্যে ডিফারেন্স নিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি চলে আসবে, স্রোতের গতিবেগ চলে আসবে। ওকে, এইবার তাহলে কি কি চলে আসলো, স্থির জলে নৌকার গতিবেগ চলে আসলো আর স্রোতের গতিবেগ চলে আসলো। জানতে চেয়েছে স্থির জলে নৌকোটা যদি 60 কিলোমিটার অতিক্রম করে তাহলে কত সময় নেবে। তাহলে দেখো নৌকোটা যাবে স্থির জলে, ঠিক আছে, তার মানে স্থির জলে নৌকার একটা গতিবেগ আছে, তাহলে সেই গতিবেগটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে এক্স, আর এক্স এর ভ্যালু কি, আপস্ট্রিম স্পিড প্লাস ডাউনস্ট্রিম স্পিড বাই 2। আপস্ট্রিম স্পিড কত, 10, ডাউনস্ট্রিম স্পিড কত, 30, 30 প্লাস 10 40 বাই 2 20। তাহলে ডাউনস্ট্রিম, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত চলে আসলো, 20 কিলোমিটার পার আওয়ার। ওকে, স্থির জলে নৌকার গতিবেগ চলে আসছে 20 কিলোমিটার পার আওয়ার। স্থির জলে নৌকার গতিবেগ 20 কিলোমিটার পার আওয়ার, আর স্থির জলে নৌকাটা যাবে 60 কিলোমিটার, তাহলে তার সময়টা লাগবে কত, যাবে 60 কিলোমিটার স্থির জলে, স্থির জলে নৌকার গতিবেগ কত, 20, তাহলে ভাগ করলে কি চলে আসবে, 3। তাহলে সময় কত হচ্ছে, সময় হচ্ছে 3 ঘন্টা। আমরা কি জানি, আমরা জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাহলে টাইম মানে কত হবে, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এখানে দেখিয়ে দিচ্ছি যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ওকে, তার মানে টাইম মানে কি, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। এখানে দেখো সেই ডিস্টেন্সই লিখেছি 60 কিলোমিটার, আর স্পিড কত, স্পিড হচ্ছে এই যে 20 কিলোমিটার পার আওয়ার, সেটাই লিখেছি নিচে 60 বাই 20, তার মানে টাইম কত হচ্ছে, 3 ঘন্টা। বোঝা গেল? চলো এবার কি বলছে দেখো, যে 9 বছরের সরল সুদ যদি 44% সমান হয় তাহলে বার্ষিক সুদের হার কত হবে। মানে 1 বছরের সুদটা কত সেটাই ফাইন্ড আউট করতে দিয়েছে। ঠিক আছে, যে 9 বছরের সরল সুদ 44% সমান, তাহলে বার্ষিক সুদের হার কত, মানে আলটিমেট 1 বছরের সুদটা কত সেইটা ফাইন্ড আউট করতে দিয়েছে। ওকে, তাহলে দেখো সবসময় সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে একটা কনসেপ্ট মাথায় রাখবে যে প্রতি বছর সুদ কিন্তু সমান হয়। ঠিক আছে, প্রথম বছর তুমি যে সুদ পাবে দ্বিতীয় বছরও সেম সুদ পাবে, তৃতীয় বছরও কিন্তু সেম সুদ পাবে। তাহলে টোটাল 9 বছরে যদি 45% সুদ পায় তাহলে 1 বছরে সে কতটা সুদ পাবে, 5% সুদ পাবে। ঠিক আছে, 9 বছরে সে টোটাল যে সুদটা পাচ্ছে সেটা হচ্ছে 44%, আর প্রত্যেক বছর সিম্পল ইন্টারেস্ট সমান, তাহলে 1 বছরে সে কত সুদ পাবে, 1 বছরে সে যে সুদটা পাবে সেটা হচ্ছে 5%। ঠিক আছে, তার মানে তার ইন্টারেস্ট রেট কত, তার ইন্টারেস্ট রেট হচ্ছে 5%। বোঝা গেল? তারপরে এবার কি বলছে দেখো, বলছে একজন ব্যবসায়ী তার পণ্যগুলিকে ক্রয় মূল্যের 45% উপরে চিহ্নিত করে। ঠিক আছে, মানে একজন ব্যবসায়ী সে তো জিনিসটা একটা নির্দিষ্ট দামে কিনবে, কিনে তার উপরে একটা পার্সেন্টেজ চাপিয়ে তার মূল্যটা ধার্য করে রাখবে। ঠিক আছে, তাহলে সেই ক্রয় মূল্যের উপরে যে পার্সেন্টেজটা চাপিয়েছে সেটা কত, সেটা হচ্ছে 45%। এটাকে ইংলিশে বলা হয় কি, ইংলিশে বলা হয় মার্কআপ পার্সেন্টেজ। মার্কআপ পার্সেন্টেজ কত, 45%। আর মার্কআপ পার্সেন্টেজ মানে কি না, কস্ট প্রাইসের উপরে যে শতাংশটা চাপিয়ে ওই বস্তুর মূল্য ধার্য করা হয়েছে
সেটাকেই বলা হচ্ছে কি মার্কআপ পার্সেন্টেজ। ওকে, এবার একটা গ্রাহক আসলো, সেই গ্রাহক 21% ছাড় পেল, ওই গ্রাহককে 21% ছাড় দেওয়া হলো, তার মানে আলটিমেট ওই গ্রাহক যে ডিসকাউন্ট পেল সেটা কত, সেটা হচ্ছে 21%। বোঝা যাচ্ছে? তাহলে দেখো মার্কআপ পার্সেন্টেজ পেয়ে গেলাম, ডিসকাউন্ট পার্সেন্টেজ পেয়ে গেলাম। জানতে চেয়েছি কি যে লাভের শতাংশ কত, প্রফিট পার্সেন্টেজ বার করতে হবে। ডিরেক্ট কনসেপ্ট মাথায় রাখবে যে মার্কআপ পার্সেন্টেজ আর ডিসকাউন্ট পার্সেন্টেজের যে সাকসেসিভ সেটা অলওয়েজ প্রফিট পার্সেন্টেজ হয়। ঠিক আছে, লসও হতে পারে, প্রফিটও হতে পারে, লসও হতে পারে, কিন্তু আলটিমেট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কআপ পার্সেন্টেজ আর ডিসকাউন্ট পার্সেন্টেজের সাকসেসিভ। মার্কআপ পার্সেন্টেজ আর ডিসকাউন্ট পার্সেন্টেজের যে সাকসেসিভ সেটা হয় প্রফিট পার্সেন্টেজ হবে, না হলে লস পার্সেন্টেজ হবে। এখানে প্রশ্নে বলেই দিয়েছে যে লাভের শতাংশ কত, তার মানে আলটিমেট এই দুটোর যদি আমরা সাকসেসিভ করি তাহলে প্রফিটই আসবে, লস আসবে না। ঠিক আছে, সাকসেসিভের ফর্মুলাটা কি ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 45%। ঠিক আছে, এক্স এর ভ্যালু 21% হতে পারে, তাতে কোনো সমস্যা নেই, যে কোনো খুশি করতে পারো, যা খুশি করতে পারো। এক্স এর ভ্যালু কত 45 আর ওয়াই এর ভ্যালু কত 21%। কিন্তু যেহেতু ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে কি, ডিসকাউন্ট মানে হচ্ছে কমে যাওয়া, তার মানে এখানে কিন্তু একটা নেগেটিভ কনসেপ্ট চলে আসছে, সেই কারণে ওয়াই এর ভ্যালু আসলে হবে হচ্ছে -21। কেন মাইনাস আসলো বোঝা গেল, যে ডিসকাউন্ট মানে কি, ডিসকাউন্ট মানে তো আর বেড়ে যাওয়া না, ডিসকাউন্ট মানে হচ্ছে ছাড় দেওয়া, তার মানে জিনিসটা কমে যাচ্ছে, সেই কারণে এখানে ওয়াই এর ভ্যালু -21। ঠিক আছে, প্লাস এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু ধরেছিলাম 45 আর ওয়াই এর ভ্যালু কত -21 বাই 100। এবার 45 থেকে যদি 21 বাদ দিয়ে দেই তাহলে কত থাকবে 24 প্লাস, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, 45 একে 45-এর 5 হাতে 4, 45 দুগুণ 90 আর 4-এ 94 বাই 100। তাহলে আলটিমেট কি আসছে 24 মাইনাস 9.45। ওকে, তাহলে 24 থেকে যদি 9 বাদ দিয়ে দিই 15 মানে 14.55। এটা অ্যাপ্রক্সিমেটলি বা আসন্ন মানে 15% লেখা যেতে পারে। ওকে, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার ডি। বোঝা যাচ্ছে যে তাহলে প্রফিট পার্সেন্টেজ কত 15%। একদম ডিরেক্ট কনসেপ্ট যে মার্কআপ পার্সেন্টেজ আর ডিসকাউন্ট পার্সেন্টেজের যে সাকসেসিভ সেটা হয় প্রফিট পার্সেন্টেজ হবে, না হলে লস পার্সেন্টেজ হবে। ওকে, নেক্সট এটা কি বলছে, বলছে একটি নিরেট বেলনের আয়তন 792 সেন্টিমিটার স্কোয়ার, ওই বেলনের উচ্চতা 60 সেন্টিমিটার হলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো নিরেট বেলনের আয়তন মানে ভলিউম, এর ডিরেক্ট ফর্মুলা আছে কি, যে ভলিউম ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবার ভলিউম কত দিয়ে দিয়েছে 792, আর পাই, পাই মানে কত, পাই মানে জানবে 22/7, আর আর এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। ব্যাসার্ধ বলেছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। হাইট দিয়ে দিয়েছে 7 সেন্টিমিটার, তাহলে এই 7 কেটে যাচ্ছে। এবার 22 দিয়ে যদি কেটে দেই তাহলে কত হবে 3/22 66, আর এদিকে হবে হচ্ছে 6/22 132। তাহলে আর স্কোয়ারের ভ্যালু কত আসছে, আর স্কোয়ারের ভ্যালু আসছে 36। তাহলে আর এর ভ্যালু কত হবে, আর এর ভ্যালু হবে হচ্ছে 6। তাহলে ভূমির ব্যাসার্ধ কত দাঁড়াচ্ছে 6। অ্যান্সার এ। কি বলছে যে 36/27 কে সবচেয়ে কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি
একটি পূর্ণ বর্গ ভগ্নাংশ হবে। ঠিক আছে, একটা পূর্ণ বর্গ ভগ্নাংশ হবে কোন সংখ্যা দিয়ে গুণ করলে। এখানে সবচেয়ে কথাটা মিনিংলেস, এটা ভুল করে চলে এসছে। কোন সংখ্যা দিয়ে গুণ করলে, কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ করলে এটা একটা পূর্ণ বর্গ ভগ্নাংশ হবে। অঙ্কটার মধ্যে কিন্তু আসলে কিছুই নেই, কত সহজে হয়ে যায় দেখো। ভগ্নাংশটা কি আছে, 36/27। ঠিক আছে, তাহলে 36 মানে কি 6 × 6, আর 27 মানে কি 3 × 3 × 3। ওকে, এবার এটাকে পূর্ণ বর্গ ভগ্নাংশ বানাতে হবে। তাহলে দেখো এখানে আছে একটা 3, এখানে যদি একটা 3 গুণ করে দেই তাহলে এই 3 3 কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল। আর এখানে কি চলে আসলো, 6 × 6 মানে 6 স্কোয়ার, আর নিচে কি চলে আসলো 3 × 3 মানে 3 স্কোয়ার। তাহলে আলটিমেট কি চলে আসলো 6/3 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু একটা পূর্ণ বর্গ ভগ্নাংশ হলো। প্রথম কথা দেখি, স্কোয়ার আছে মানে এটা হচ্ছে একটা বর্গ সংখ্যা, আর এর ভিতরে আছে ভগ্নাংশ, তার মানে এটা একটা পূর্ণ বর্গ ভগ্নাংশ হয়ে গেল। কত দিয়ে গুণ করায়, আলটিমেট 3 দিয়ে গুণ করায়। ঠিক আছে, তার মানে অ্যান্সার সি। ওকে, তারপরে কি বলছে যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু মানে এলসিএম আর এইচসিএফ যথাক্রমে 4/3 and 1/2। একটা সংখ্যা যদি 2 হয় তাহলে অপরটি কত। ওকে, এবার একটা কনসেপ্ট সবসময় মাথায় রাখবে যে দুটো সংখ্যার এইচসিএফ মানে গসাগু আর এলসিএম মানে লসাগু, এই দুটো যদি গুণ করি তাহলে গুণ করলে সেই গুণফল আলটিমেট সংখ্যা দুটোর সমান হয়, সংখ্যা দুটোর গুণফলের সমান হয়। ঠিক আছে, তো এখানে কি বলে দেওয়া আছে, লসাগু বলে দেওয়া আছে 4/3 আর গসাগু বলে দেওয়া আছে হাফ, আর দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা বলে দিয়েছে 2, অপর সংখ্যাটা ফাইন্ড আউট করতে হবে। তো 2 2 2 2 2 কেটে যাচ্ছে, তাহলে অপর সংখ্যাটা কত আসছে 1/3। ওকে, অ্যান্সার এ। বোঝা গেল? তাহলে আজকে যে এই 12টা অঙ্ক করলাম, এই 12টা অঙ্কের মধ্যে কিন্তু শুধু মানে জাস্ট নর্মাল প্র্যাকটিস করলাম না, কিন্তু অনেকগুলো কনসেপ্ট কিন্তু শিখলাম। মানে 12টা অঙ্কে কিন্তু মোটামুটি 12 রকমের কনসেপ্ট কিন্তু শিখলাম। তাই প্রত্যেক দিন কিন্তু যতগুলো অঙ্ক করাবো ততগুলো কনসেপ্ট কিন্তু আমরা শিখব। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো।